অ্যাপ্লাইড ম্যাথের নতুন একটা চ্যাপ্টারে আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার 4A, গামা অ্যান্ড বিটা ফাংশন ইন রিয়েল ডোমেন। বাস্তব ডোমেনে গামা এবং বিটা ফাংশন নিয়ে আমরা ডিসকাস করব। টিউটোরিয়াল 1 জাস্ট শুরু করছি। গামা অ্যান্ড বিটা ফাংশন শুরু করার পূর্বে আমরা বেসিক কিছু কথাবার্তা বলবো, যা ছোটকাল থেকেই আমরা জানি। জাস্ট রিকল করব। ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট জগৎ জিনিসটা কি। যেসব জগতের ক্ষেত্রে বা ইন্টিগ্রালের ক্ষেত্রে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা দেয়া থাকে সেগুলোকে আমরা ডেফিনেট ইন্টিগ্রাল বলি। একটা যদি এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন। ইন্টিগ্রেশন 0 to 3 আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটটা দিয়ে দিলাম, তার একটা ফাংশন লেখা আছে, ধরেন এক্স স্কোয়ার ডিএক্স। এইটাকে আমরা বলবো ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট জগৎ। এখন যদি জাস্ট আমরা লিমিটটা উঠাই দিই, লিমিট ছাড়া লিখি, তাহলে যা পাবো সেটাকে আমরা বলি ইনডিফিনিট বা অনির্দিষ্ট জগৎ, তাই না? এই অনির্দিষ্ট জগৎ বা ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার পর আমরা একটা কনস্ট্যান্ট সি দিই, তাই না? এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখতে পারবো? এটা ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন আমাদের বেসিক ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন অফ এক্স রেজ টু দ্য পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে ওই পাওয়ারের সাথে এক যোগ হবে এবং ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে। তাহলে এক্স রেজ টু দ্য পাওয়ার 2 প্লাস 1 দ্যাট ইজ 3, তাহলে এক্স রেজ টু দ্য পাওয়ার 3 আপন 3 ওই পাওয়ারের সাথে এক যোগ হবে, ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে। দেন একটা আমাদের কনস্ট্যান্ট সি দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে যোগাযোগ। বাট এটা যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ, এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি হবে? জাস্ট আমাদের এই কনস্ট্যান্ট সিটা হবে না, তাই না? লিমিটটা বসাই দেবো, তাহলে এক্স রেজ টু দি পাওয়ার 3 আপন 3, তাহলে আমাদের লিমিটটা জাস্ট দিয়ে দিতে হবে। লোয়ার লিমিট 3 এবং লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট 3। এখন দেখবো প্রপার ইন্টিগ্রাল বলতে কি বোঝায়। প্রপার ইন্টিগ্রাল আমরা সেসব ইন্টিগ্রালকেই বলবো যে যে লিমিট দেওয়া থাকবে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট, ওই লিমিটের ভিতরে ওই ফাংশনটা যদি ডিফাইন হয় অর্থাৎ কনভার্জেন্ট হয়, তখন সেটা আমরা বলবো প্রপার ইন্টিগ্রাল। আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে ধরেন 0 টু 2, 0 হতে 2 পর্যন্ত আমাদের লিমিট দেওয়া আছে এবং ভেতরে একটা ফাংশন লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। ভেতরে আমাদের এই ফাংশনটা এক্স স্কোয়ার প্লাস 1 0 থেকে 2 এই রেঞ্জের ভেতরে কনভার্জেন্ট হয়, অর্থাৎ অভিসারী হয়, কিংবা আপনি ডিফাইন বলতে পারবেন, কিংবা সসীম। সসীম অর্থাৎ অসীম না, আনডিফাইন হবে না, সেহেতু আমরা এই ইন্টিগ্রালটাকে বলতে পারবো প্রপার ইন্টিগ্রাল। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালটা বোঝা, এটার জন্য মূলত সব করছি। ইমপ্রপার ইন্টিগ্রাল সেসব ইন্টিগ্রালকে বলবো যার এই লিমিটটা ইনফিনিটি দেওয়া থাকবে। আমরা যদি একটা লিখি তাহলে ওটা ফিল করতে পারবো। ধরেন আমরা একটা ইন্টিগ্রাল লিখছি যার লোয়ার লিমিট হচ্ছে 1 এবং আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, তাহলে 1 আপন এক্স স্কোয়ার ডিএক্স একটা ইন্টিগ্রাল লিখলাম। এই ইন্টিগ্রালটাকেই আমরা বলবো ইমপ্রপার ইন্টিগ্রাল। অর্থাৎ যখন ইন্টিগ্রালের সীমা অসীম থাকবে বা ইনফিনিটি থাকবে, তখন সেটাকে আমরা বলবো ইমপ্রপার ইন্টিগ্রাল। আর একটা ক্ষেত্রে ইমপ্রপার ইন্টিগ্রাল হয় সসীম, যদি সসীম আমাদের লিমিট থাকে আপার লিমিট এবং লোয়ার লিমিট, তাও কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রাল হতে পারে। এরকম আমরা একটা এক্সাম্পল যদি দেখি, ইন্টিগ্রেশন 0 টু 1 আপন আন্ডার রুট অফ এক্স ডিএক্স একটা ইন্টিগ্রাল লিখলাম। এই ইন্টিগ্রালটা এক্স ইকুয়ালস টু 0 এর জন্য আনডিফাইন। দেখেন আমরা যদি এই এক্স এর পোরশনে যদি লোয়ার লিমিটটা বসাই, এখানে 0 বসাই, তাহলে 1 আপন 0, তাহলে সামথিং বাই 0 করলে কি হয়? ইনফিনিটি হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 হচ্ছে, তখন 0 থেকে 1 এটা লিমিট, এই লিমিটের ভিতরে এক্স এর ভ্যালু যখন আমরা 0 নিচ্ছি, তখন এই ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তখন আমরা এই ইন্টিগ্রালটাকে বলতে পারবো ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে যদি লিমিট ইনফিনিটি দেওয়া থাকে তাহলে তো আমরা দেখেই বলতে পারছি সেটা ইমপ্রপার ইন্টিগ্রাল। আর যদি কোনো একটা ইন্টিগ্রালের ক্ষেত্রে এই সীমার ভেতরে কোনো একটা ভ্যালুর জন্য ওই ফাংশনটা আনডিফাইন হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো ইমপ্রপার ইন্টিগ্রাল। এই এই যে আনডিফাইন, অসংজ্ঞায়িত, এসবের আরেকটা নাম হচ্ছে যে ডাইভার্জেন্ট বা অপসারিত হয়ে যাওয়া। কোথায় শেষ আমরা বলতে পারছি না। আর এই সসীম হওয়া বা প্রপার নির্দিষ্ট একটা আমাদের রেঞ্জ দেওয়া থাকবে যার ভিতরে ফাংশনটা মানে সংজ্ঞায়িত হবে, সেটার আরেকটা
আরেকটা টার্ম হচ্ছে কনভার্জেন্ট দিয়ে আমরা প্রকাশ করি। কনভার্জেন্ট মিন হচ্ছে অভিসারী হওয়া, কোন একটা পয়েন্টে পুঞ্জীভূত হওয়া। হ্যাঁ, এসব নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো, হয়তো অ্যাপ্লাইড ম্যাথে না, অন্য সাবজেক্টে। এখন আমরা দেখব গামা ফাংশন। গামা ফাংশন জিনিসটা কি ভাই, আমরা যদি একটু লিখি, the integral বা আপনি লিখতে পারেন the improper integral, কিংবা লেখা যায় the second Eulerian integral। সেকেন্ড Eulerian integral কেন বলে গামা ফাংশনকে, সেটাও আমরা কথাবার্তা বলবো সেটা নিয়েও। the integral 0 to infinity, দেখেন আপনি লিমিট দেখেই বলতে পারছেন এটা আমাদের একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। দেন e raised to the power minus x raised to the power n minus 1 dx, এই ফাংশনটাকেই মূলত বলে গামা ফাংশন বা সেকেন্ড অয়েলেরিয়ান। ম্যাথমেটিশিয়ান অয়েলার মূলত দুইটা বিশেষ ফাংশনকে উদ্ভাবন করেছিলেন। তার একটাকে বলে ফার্স্ট অয়েলেরিয়ান ফাংশন, এবং এই ফর্মের একটা ফাংশন তিনি উদ্ভাবন করেছিলেন, সেটাকে বলে সেকেন্ড অয়েলেরিয়ান ফাংশন। এটাই ছিল মূলত গামা ফাংশন। তাহলে আমরা বলবো দ্য ইন্টিগ্রাল কিংবা দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি, আমাদের এখানে লিমিটটা দেওয়া আছে e raised to the power minus x raised to the power n minus 1 dx, এটাই হচ্ছে আমাদের গামা ফাংশন। তো একটু লিখি, এটা জাস্ট ডেফিনেশন ভাই, এটার কোনো সোর্স নাই, হ্যাঁ, এটার কোনো প্রমাণ নাই। ইজ কল্ড গামা ফাংশন and it is denoted by, এটাকে আমরা প্রকাশ করি গামা অফ n দ্বারা। আর এখানে যে nটা আছে না, nটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। কেন গ্রেটার দেন 0 হতে হবে, এসব নিয়ে আমরা কথাবার্তা বলবো। কারণ আমরা এখানে যে ফাংশনটা লিখেছি সেকেন্ড অয়েলারিয়ান ফর্ম বা সেকেন্ড অয়েলারিয়ান ফাংশন, কিংবা এই ইন্টিগ্রালটা ইমপ্রপার ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালটা n এর ভ্যালু যখন শূন্যের চেয়ে বড় হবে তখন এটা কনভার্জেন্ট হয় বা সসীম হয় বা সংজ্ঞায়িত হয়। n এর ভ্যালু যদি 0 চাইতে ছোট হয় ভাই, সেক্ষেত্রে আমাদের এটা আনডিফাইন হয়ে যায় বা অসংজ্ঞায়িত হয়ে যায়। তার জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ যে অবশ্যই এটাকে আমরা গামা ফাংশন বলতে পারবো যখন n এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে। তাহলে দেন আমরা কি লিখতে পারবো, দেন গামা অফ n সুন্দর করে লিখে ফেলবো equals to integration 0 to infinity e raised to the power minus x or x raised to the power n minus 1 dx, যেখানে n টা হবে গ্রেটার দেন 0। এটা হচ্ছে আমাদের গামা ফাংশন। এখন এই গামা ফাংশনের ডোমেনটা নিয়ে আমরা একটা কথাবার্তা বলবো, ডোমেন অফ গামা ফাংশন। ডোমেন অফ গামা ফাংশন, আমরা এই গামা ফাংশনটা যদি আবার লিখি, 0 টু ইনফিনিটি e raised to the power minus x raised to the power n minus 1 dx। এখন এই ইন্টিগ্রালটাকে আমরা চাইলে দুইটা পার্টে ভাগ করতে পারি। একবার 0 থেকে 1 ইন্টারভাল নিলাম e raised to the power minus x raised to the power n minus 1 dx, প্লাস এবার 1 থেকে ইনফিনিটি, দুটাকে একসাথে করলে কিন্তু আগেরটাই ফিরে পাই, e raised to the power minus x raised to the power n minus 1 dx। এখন এই ডান পাশে যে দুটো পার্ট লিখলাম তার মধ্যে এই ফার্স্ট পার্টটা n equals to, অর্থাৎ n greater than 0, এটার জন্য সংজ্ঞায়িত হয় বা কনভার্জেন্ট হয় বা সসীম হয় n greater than 0 ভ্যালুর জন্য এই অংশটুকু। আর পরের অংশটুকু যেটা আছে এটা
ফর এনি এন, ফর অল এন বলতে পারি, যে কোনো এন এর জন্য, এন এর ভ্যালু যাই হোক না কেন, লেস দেন জিরো, গ্রেটার দেন জিরো, যাই হোক না কেন, সবকিছুর জন্য এই অংশটুকু কনভার্জেন্ট হয়। তাহলে এখন বলেন তো ভাই, আমরা এই ইন্টিগ্রালটাকে দুইটা পার্টে ভাগ করলাম, এখন দুইটা পার্টের দুইটাই যদি কনভার্জেন্ট হয়, তাহলে এই ইন্টিগ্রাল কনভার্জেন্ট হবে। তাহলে কোন রেঞ্জের ভেতরে এই দুটো একসাথে কনভার্জেন্ট হবে? রেঞ্জটা হচ্ছে এন গ্রেটার দেন জিরো, এই রেঞ্জের জন্য বা এই ভ্যালুগুলোর জন্য আমাদের এই ডান পাশে দুইটাই ইন্টিগ্রালি কনভার্জেন্ট হবে, তখন আমরা এই এই বাম পাশের এই ইন্টিগ্রালটাকে বলতে পারবো কনভার্জেন্ট। বুঝতে পারলাম? এটাই হচ্ছে মূলত গামা ফাংশনের ডোমেন। তাহলে ডোমেনটা আমরা এভাবে লিখতে পারবো, ডোমেন বেসিক জিনিসপত্র ইকুয়ালস টু n বিলংস টু রিয়েল নাম্বার হবে such that যেখানে nটা অবশ্যই গ্রেটার দ্যান জিরো হতে হবে। গ্রেটার দ্যান জিরো না হলে এই অংশটুকু কনভার্জেন্ট হবে না, আর এই অংশটুকু কনভার্জেন্ট না হলে তো এই এই গামা ফাংশনটাও আর কনভার্জেন্ট হবে না, কারণ দুইটা কনভার্জেন্ট হলেই এই লেফট সাইডের এই অংশটুকু কনভার্জেন্ট হবে। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে গামা ফাংশনের যে প্রপার্টিজ গুলো রয়েছে বা থিওরাম গুলো, সেই সঙ্গে কথাবার্তা বলবো।